أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আজকে আমাদের শেষ রেকর্ডেড দার্স এবং আমাদের এই দার্সের নাম চিন্তার গোলক ধাঁধা। আমরা সবাই ইসলামের বিজয় চাই, কিন্তু বিজয় কিভাবে হবে, কোন পথে হবে, এটা নিয়ে আমরা খুব একটা ভাবি না। আর যখন ভাবি তখন সেটা খুব একটা গোছানো হয় না, আমাদের চিন্তা ভাবনা তেমন একটা গোছানো হয় না। এগুলো মূলত আবেগতাড়িত হয়, আবেগ সর্বস্ব হয় এবং অনেক সময় বাস্তবতা বিবর্জিত এবং অনেকটা কল্পনা নির্ভর হয়। আমাদের কি করণীয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা চিন্তার একটা গোলক ধাঁধায় আটকায় যাই, সেখানে ঘুরপাক খাইতে থাকি। এবং আমাদের এই যে চিন্তাগত বিভ্রান্তি, এটার মূলে আছে তিন ধরনের জিনিস। একটা হলো বাস্তবতা সম্পর্কে ভুল ধারণা, আরেকটা হলো মুসলিম উম্মার ইতিহাস সম্পর্কে কিছু ভুল ধারণা, আর তৃতীয়টা হলো শরিয়া সম্পর্কে জ্ঞানের অভাব। প্রথমটার কারণে, অর্থাৎ বাস্তবতা সম্পর্কে ভুল ধারণার কারণে আমরা বর্তমানের একটা ভুল বিশ্লেষণ দাঁড় করাই, আর তারপর সেই ভুল বিশ্লেষণের ভিত্তিতে ওইটার উপর বেস করে আমরা বিভিন্ন ভুল পথে সমাধান খুঁজি। দ্বিতীয়টার কারণে, অর্থাৎ উম্মার ইতিহাস সম্পর্কে ভুল ধারণার কারণে কিছু অবাস্তব ধারণা আমাদের মধ্যে কাজ করে, আর সেই অবাস্তব ধারণার প্রেক্ষিতে আমরা ভবিষ্যতের ব্যাপারে কিছু অবাস্তব চিন্তা ভাবনা পোষণ করি। ভবিষ্যৎ নিয়ে আমাদের যে চিন্তা, সেটা আসলে বাস্তবসম্মত হয় না। আর তৃতীয়টার কারণে, অর্থাৎ শরিয়া সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে আমরা শরিয়ার অবস্থানের উপর আবেগকে প্রাধান্য দিই, অথবা কোনো দল, সংগঠন বা ব্যক্তির কথাকে শরিয়ার উপর প্রাধান্য দিই। আমরা শরিয়ার হালাল, হারাম, কুফর, শিরক এই বিষয়গুলোর দিকে তাকাই না। দেখা যায় যে জিনিসটা কুফর, ওটাকে আমরা ইস্তেহাদ বানায় ফেলছি, আবার যে জিনিসটা হারাম কিংবা জাস্ট মুবা, সেটাকে আমরা ইমান কুফরের প্রশ্ন বানায় ফেলছি। তো এই তিন ধরনের বিভ্রান্তির মধ্য থেকে প্রথম যে দুই ধরনের বিভ্রান্তি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শরিয়ার বিষয়টা নিয়ে আলোচনা দীর্ঘ এবং এটা আসলে আলিমদের কাছ থেকে জানা উচিত, তাই ওই আলোচনাতে আমরা যাব না। আমরা মূলত বাস্তবতার বিশ্লেষণ এবং মুসলিম উম্মার ইতিহাস সম্পর্কে যে ভুল ধারণা, এইগুলা নিয়ে কিছু পয়েন্টে ফোকাস করব। আমরা এমন 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা আমাদের চিন্তাকে নানাভাবে আসলে বিভ্রান্ত করে, আমাদেরকে সঠিকভাবে বাস্তবতার বিশ্লেষণ করতে এবং করণীয় ঠিক করতে দেয় না। এই পয়েন্টগুলোর কিছু কিছু হয়তোবা আপনারা আগে থেকে জানেন, হয়তোবা কেউ কেউ আপনাদের মধ্যে কেউ কেউ এর অধিকাংশই হয়তোবা জানেন, এটা হইতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো এই বিষয়গুলোকে একসাথে সামনে নিয়ে আসা, একটা সূত্রে গাঁথা, যাতে এগুলো সামনে রেখে আমরা চিন্তা করতে পারি। মনে করেন একটা ইকুয়েশন, একটা সমীকরণ, এই সমীকরণ আমাদের সমাধান করতে হবে একটা অঙ্কের মতো। এখন এই সমীকরণের সমাধান করার জন্য কিছু প্যারামিটার্স দরকার, কিছু চলক দরকার। তো এই পয়েন্টগুলো হলো সেই প্যারামিটার্স। এগুলো সামনে রেখে শরিয়ার আলোকে যখন আমরা চিন্তা করব, তখন ইনশাআল্লাহ চিন্তার এই গোলক ধাঁধা থেকে বের হয়ে আসা আমাদের জন্য সহজ হবে এবং আমাদের করণীয় কি, এটা সম্পর্কে আমরা কিছুটা স্পষ্ট ধারণা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম পয়েন্টটা হলো আধুনিক মুসলিম রাষ্ট্রগুলোর বাস্তবতা নিয়ে। আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো হলো ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতা। উপনিবেশবাদের সময় ইসলামী ব্যবস্থাকে সরায় ইউরোপিয়ান ব্যবস্থা আমাদের উপর চাপা দেওয়া হয়েছে, সেকুলার ব্যবস্থা আমাদের উপর চাপা দেওয়া হয়েছে, এবং আধুনিক রাষ্ট্রগুলা সেই ব্যবস্থাটাকেই চালায় নিয়ে যাচ্ছে। এই রাষ্ট্রগুলোর উদ্দেশ্য হলো এই ব্যবস্থাকে টিকায় রাখা। পশ্চিমের নিয়ন্ত্রণে যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা আছে, যে আন্তর্জাতিক কাঠামো আছে, এই রাষ্ট্রগুলোর উদ্দেশ্য হলো সেটাকে টিকায় রাখা। আমাদেরকে বলা হয় আমরা স্বাধীন হয়েছি, এবং স্বাধীনতার এই মিথে আমরা বিশ্বাস করি, স্বাধীনতার এই কল্পকাহিনীতে আমরা বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হলো আমরা এখনো পরাধীন। জাস্ট পরাধীনতার যে চেহারা, সেটা বদলাইছে। এবং এই একটা পয়েন্ট নিয়ে আমাদের গত ক্লাসের পুরো আলোচনাটা ছিল। কেন আমরা এই একটা পয়েন্ট নিয়ে একটা পুরো ক্লাসে আলোচনা করলাম? তার কারণ হলো আমাদের চিন্তাটা একটা বাক্সের ভেতর বন্দী হয়ে আছে, একটা খাঁচার ভেতর আটকা পড়ে আছে, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না। জার্মান কবি গার্টার একটা বিখ্যাত উক্তি আছে, None are more helplessly enslaved than those who falsely believe themselves to be free. বন্দী হবার পরও যারা নিজেদের স্বাধীন মনে করে, তাদের চেয়ে বড় বন্দী আর কেউ নাই। কেউ যদি খাঁচার মধ্যে বন্দী হয়ে মনে করে সে মুক্ত, তাহলে সে জীবনে খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করবে না। খাঁচার বাইরে যে একটা পৃথিবী আছে, যে নতুন সম্ভাবনা আছে, বাস্তবতা আছে, পথ আছে, সেটা সে জানবে না। আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা একটা বাক্সে বন্দী, কিন্তু আমরা মনে করতেছি আমরা ফ্রি।
আমরা একটা বাক্সের ভেতরেই চিন্তা করতেছি, বাক্স থেকে বের হওয়ার কথা চিন্তা করতেছি না, বাক্স থেকে বের হওয়ার কথা ভাবতেছি না। আমাদের যে পরিবর্তনটা দরকার সেটা একটা বা দুটা দেশের সরকার বদলানোর মাধ্যমে আসবে না। এক সরকার গিয়ে আরেক সরকার আসবে, এটাতে শরিয়া আসবে না। আমাদের যে পরিবর্তন দরকার সেটা হলো একটা ব্যবস্থাগত পরিবর্তন, একটা সিস্টেমস লেভেল পরিবর্তন। ইউরোপিয়ান কলোনিয়াল যে সেকুলার কাঠামো আছে সেটাকে সরায় ইসলামী শরিয়া আনতে হবে। কাজেই বাক্সের মধ্যে থেকে এই পরিবর্তন করা অসম্ভব, বরং বাক্স ভেঙে বের হইতে হবে। বাক্স ভেঙে আপনি যদি বের না হন তাহলে পরিবর্তন করা সম্ভব না, এবং এই পয়েন্টটা বোঝা খুবই জরুরি। তাই পুরো একটা ক্লাসে আমরা শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, যাতে করে এই বাক্সের অস্তিত্ব, এই বাক্সের সীমানাগুলো কি কি, এই বাক্স কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, এটা আমরা ভালোভাবে বুঝতে পারি। এইটা হলো আমাদের প্রথম পয়েন্ট, স্বাধীনতার মিথ। এবার দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাক। অড্রে লর্ড নামে একজন মার্কিন র্যাডিক্যাল ফেমিনিস্ট ছিল, ব্ল্যাক ন্যাশনালিস্ট, লেসবিয়ান ফেমিনিস্ট। তার সাথে আমাদের বিন্দুমাত্র কোনো মিল নাই, না আকিদাতে না উদ্দেশ্যে। তবে তার একটা বিখ্যাত উক্তি আছে, যে কোনো সুবিবেচক মানুষ যেটার সাথে একমত হবে। তার কথাটা হলো, দ্য মাস্টার্স টুলস উইল নেভার ডিসম্যান্টল দ্য মাস্টার্স হাউস। মনিবের যন্ত্রপাতি দিয়ে কখনো মনিবের ঘর ভাঙা যাবে না। পুরো উক্তিটা হলো এমন, মনিবের যন্ত্রপাতি দিয়ে কখনো মনিবের ঘর ভাঙা যাবে না। হয়তো সাময়িকভাবে তার খেলায় তাকে হারানো যাবে, কিন্তু মনিবের যন্ত্রপাতি কখনো সত্যিকারের পরিবর্তন আনবে না। অড্রে লর্ড কথাটা বলছিল তার নিজের আদর্শের জায়গা থেকে, কিন্তু শোষক ও শোষিতের মধ্যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই কথা আসলে সত্য। এটা একটা মহাজাগতিক বাস্তবতা, সৃষ্টি জগতের নিয়ম। এবং এই একই কথা মালিক শাহবাজ রাহিমউল্লাহ বলছেন, যাকে আমরা ম্যালকম এক্স নামে চিনি। ম্যালকম এক্স রাহিমউল্লাহ অনেক সময় এই ধরনের কথা বলছেন এবং অনেক বিস্তারিতভাবে এই কথাগুলো বলছেন। তো এই কথাটার মানে কি? মনিবের যন্ত্রপাতি দিয়ে কখনো মনিবের ঘর ভাঙা যাবে না, এটা মানে কি? দেখেন, প্রত্যেক শাসন ব্যবস্থায় দাবি দেওয়া পেশ করার একটা মেকানিজম থাকে। প্রত্যেক ব্যবস্থায় পরিবর্তন আনার কিছু নির্দিষ্ট মেকানিজম থাকে। তবে শর্ত হলো আপনাকে ওই ব্যবস্থাকে প্রথমে মেনে নিতে হবে, এবং আপনি যে পরিবর্তনগুলো আনবেন সেগুলো হবে ছোট ছোট কিছু পরিবর্তন, মৌলিক কোনো পরিবর্তন হবে না, বড় কোনো পরিবর্তন হবে না। যেমন ইংরেজরা মুসলিমদের কাছ থেকে ভারত দখল করে নিয়েছিল, তারপর তারা বলছে কারো কোনো অভিযোগ থাকলে আমাদের অমুক অফিসে আসবেন, সেখানে এসে সেটা জানাবেন। কারো কোনো দাবি দেওয়া থাকলে অমুক সাহেবের কাছে যাবা, তাকে এগুলো জানাবা। এটা ছিল বৈধ উপায়, অনুমোদিত উপায়। এছাড়া ইংরেজদের অফিসে কর্মচারী হওয়া, তাদের বাহিনীতে সিপাহী হওয়া, ব্রিটিশ প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করা, ইংরেজ শাসনের পক্ষে কাজ করা, ইংরেজদের সহায়তা করা, এইসব কাজের মাধ্যমেও ইংরেজদের নৈকট্য অর্জন করার এবং তাদের কাছে দেন দরবার করার সুযোগ ছিল। অর্থাৎ ইংরেজরা পরিবর্তনের, সংস্কারের, দাবি দেওয়া পেশ করার কিছু অনুমোদিত পথ খোলা রাখছিল, এবং সব ব্যবস্থাতেই এরকম কিছু না কিছু পথ থাকে, ফর্মালি বা ইনফর্মালি। বিরোধিতার একটা অনুমোদিত সীমা থাকে। একইভাবে আধুনিক রাষ্ট্রগুলোতে কিছু অনুমোদিত পথ ঠিক করা আছে, যেমন ধরেন গণতান্ত্রিক পদ্ধতি, এটা একটা অনুমোদিত পথ। এখন আমাদের সমস্যা হলো, আমরা যখন পরিবর্তনের কথা চিন্তা করি তখন অনুমোদিত পথের বাইরে যে কিছু হইতে পারে এটা আমাদের চিন্তায় আসে না, আমাদের মাথাতেই আসে না যে এখানে বিকল্প আর কি পথ হইতে পারে। এবং গণতন্ত্রের মতো যেসব অনুমোদিত পথ আমাদের অনুসরণ করতে বাধ্য করা হচ্ছে, আমরা মনে করি যে সেগুলো আমরা নিজেরাই স্বাধীনভাবে বেছে নিছি, আমরা মনে করি যে এগুলো আমরা ইজতিহাদ করে বেছে নিছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের বাধ্য করা হচ্ছে এগুলো ফলো করার জন্য। কিন্তু সমস্যা হলো, অনুমোদিত পথে আপনি কখনো বিদ্যমান ব্যবস্থাকে বদলাইতে পারবেন না। অনুমোদিত পথগুলোর উদ্দেশ্যই হলো বিদ্যমান ব্যবস্থাকে অটুট রেখে এটার ভেতর ছোট ছোট পরিবর্তন আনা। এই পথগুলো তৈরি করা হয়েছে যাতে করে আপনি বিদ্যমান ব্যবস্থাকে টিকে রাখতে পারেন। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ফ্রান্সের রাজা ছিল লুই দ্য 16, এবং লুই দ্য 16 কিন্তু সংস্কারের অনেক সুযোগ দিয়েছিল, সে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, সংস্কারের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং অনেক দাবি দাও সে মেনে নিয়েছিল। কিন্তু যেই পরিবর্তনটা দরকার ছিল, বিপ্লবীরা যেই পরিবর্তনটা চাচ্ছিল, সেটা এই অনুমোদিত পদ্ধতিতে পাওয়া সম্ভব ছিল না। তাই রাজতন্ত্রকে সরায়ে অননুমোদিত পথে তারা পরিবর্তন আনছে। লুই দ্য 16 দেয়া কাঠামোর মধ্যে তারা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে নাই, তাদেরকে অননুমোদিত পথে যেতে হয়েছে। আমেরিকানরা যখন স্বাধীন হলো তারা কিন্তু ব্রিটিশদের দেখানো পথে
ব্রিটিশদের অনুমোদিত পথে স্বাধীন হয় নাই, তারা অননুমোদিত পথ ধরছে। আর এটি স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশরা নেগোশিয়েট করতে চাইছিল না। তারা বলছিল যে আমাদের দারুন নাদওয়াতে আসো, আচ্ছা কিছুদিন শুধু আল্লাহর ইবাদত হোক, আর কিছুদিন তুমি আমাদের দেবদেবীদের জন্য ছেড়ে দাও, ঠিক আছে? তোমার টাকা লাগবে, সম্পদ লাগবে, ক্ষমতা লাগবে, নারী লাগবে, কি লাগবে বলো, আমরা তোমাকে সব দিব, আমরা তোমাকে আমাদের নেতা বানাবো, কিন্তু তুমি নিয়মতান্ত্রিক পথে আসো। তোমার দাবি দেওয়া আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি আমাদের সাথে আসো, বসো, আমাদের সাথে বসো, ধাপে ধাপে কিছু সংস্কার হোক, কিছুদিন তোমার আল্লাহর ইবাদত হোক, কিছুদিন আমাদের দেবদেবীর ইবাদত হোক, সমস্যা কি? আসো, নেগোসিয়েট করে আগানো যাক। এরকম প্রস্তাব দিছে না কুরাইশরা? দিছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করেন নাই, এবং এটা করা সম্ভব না। কুরাইশদের দেখানো পথে, কুরাইশদের অনুমোদিত পথে, নিয়মতান্ত্রিক পথে ওই পরিবর্তন আনা সম্ভব ছিল না যেটা তিনি চাচ্ছিলেন, যেটার আদেশ আল্লাহ তাকে দিছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই নিয়ম তো কুরাইশদেরই বানানো, তারা তো এমন কোনো কিছু অ্যালাউ করবে না, তারা এমন কোনো কিছু সহ্য করবে না যেটা তাদের মূল ভিত্তিকে ধ্বংস করে দিবে। একইভাবে ব্রিটিশদের চাপায় দেওয়া যে ব্যবস্থা, সেটা আপনি ব্রিটিশদের অনুমোদিত পথে সরাতে পারবেন না। যদি সরাইতে পারতেন তাহলে ব্রিটিশরা সেটাকে অনুমোদন দিত না। যেই জাতিসংঘ ইসরায়েলকে স্বীকৃতি দিছে, ইসরায়েল প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে, সেই জাতিসংঘের মাধ্যমে আপনি তো ফিলিস্তিন ফেরত পাবেন না। ভারত 8 বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল, তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি জাতিসংঘের কাছে দেন দরবার করে কাশ্মীরের জুলুম বন্ধ করতে পারবেন? একইভাবে পশ্চিমাদের চাপানো সিস্টেম, পশ্চিমাদের দেখানো গণতন্ত্রের পথে হেঁটে আপনি সরাইতে পারবেন না। শোষক বা মনিব সবসময় ওই পদ্ধতিকে অনুমোদন দিবে যেটা তার নিয়ন্ত্রণকে টিকায় রাখবে। শাসিত বা গোলামকে সে ওই পদ্ধতি শেখাবে, ওই যন্ত্রটা দিবে যেটা তার জন্য নিরাপদ। The master's tools will never dismantle the master's house. দেখেন, গত 100 বছরে ইসলামী শাসন ফিরাই আনার জন্য বিভিন্ন ইসলামী আন্দোলন তৈরি হয়েছে, এক একজনের এক এক পদ্ধতি, কিন্তু এদের সবাই বা এদের অধিকাংশ ইসলামী শরিয়া চায়। মুসলিম উম্মার রাজনৈতিক সামরিক পুনর্জাগরণ চায়, মুসলিম সভ্যতার পুনর্জাগরণ চায়। কিন্তু ফিরিঙ্গিরা এই সবগুলো ধারার মধ্য থেকে শুধু একটা নির্দিষ্ট ধারাকে পলিটিক্যাল ইসলাম বলে। এটা কেন? অন্য ধারাগুলোর কি কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই? তাদের কি কোনো রাজনৈতিক চিন্তা নাই? অবশ্যই আছে। তাহলে কেন তারা শুধুমাত্র একটা ধারাকে পলিটিক্যাল ইসলাম বলে? এটা কি ওই ধারার প্রতি পক্ষপাতের কারণে? না, ফিরিঙ্গিরা এরকম বলে কারণ তারা এভাবে একটা অনুমোদিত পথ ঠিক করে দিচ্ছে, একটা অনুমোদিত পদ্ধতি ঠিক করে দিচ্ছে, তারা একটা সীমানা দিয়ে দিচ্ছে, একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে। কোন রাজনৈতিক উদ্দেশ্যগুলো বৈধ আর কোনগুলো অবৈধ এটা তারা ঠিক করে দিচ্ছে, কোন পদ্ধতি বৈধ আর কোনটা অবৈধ এটা তারা ঠিক করে দিচ্ছে, এবং এইভাবে তারা মুসলিমদের রাজনৈতিক চিন্তাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। বেসিক্যালি তারা বলতেছে যদি তোমরা ইসলাম চাও, তোমরা ইসলামের জন্য কাজ করতে চাও, তাহলে তোমরা নিয়মতান্ত্রিক রাস্তায় আসো, তোমরা শান্তিপূর্ণ পদ্ধতিতে আসো, তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আসো। এগুলাকে আমরা পলিটিক্যাল ইসলাম হিসেবে দেখব, কিন্তু অন্য সব পদ্ধতিকে আমরা অবৈধ মনে করব, এগুলাকে আমরা অন্যান্য নাম দিব, সেগুলোকে আমরা পলিটিক্যাল বলবো না, এগুলা বৈধ পলিটিক্স না। তো বাস্তবতা হলো এই যে নিয়মতান্ত্রিকতা, সেটা গণতন্ত্র হোক বা অন্য কিছু, এগুলা হলো মনিবের দেয়া যন্ত্রপাতি। আর মনিবের দেয়া যন্ত্রপাতি দিয়ে কখনোই মনিবের ঘর ভাঙা যাবে না। The master's tools will never dismantle the master's house. এবার আসা যাক তৃতীয় পয়েন্টে, অবধারিত অরাজকতা। আচ্ছা, আমরা যখন পরিবর্তনের কথা বলি তখন আমরা আসলে কি বোঝাই? পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আপনি কি বোঝেন? পরিবর্তনটাকে আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে কল্পনা করেন, কিভাবে এনভিশন করেন? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ একটা পরিপাটি সাজানো গোছানো পরিবর্তনের কথা চিন্তা করে। আমরা এমন একটা পরিবর্তন চাই যেখানে আমাদের ব্যবসা, চাকরি, ঘর বাড়ি, লাইফস্টাইল, আমাদের চারপাশের রাস্তাঘাট, স্কুল কলেজ, আদালত, অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু যেমন আছে তেমন থাকবে, জাস্ট ওপর থেকে শাসন ব্যবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। সবকিছু যেমন আছে তেমন থাকবে, শুধু আমার পছন্দের শাসন ব্যবস্থা চলে আসবে। যেমন অনেকে বলে সবাই যখন নিজের শরীরে সুন্নাহ কায়েম করবে তখন ইসলাম কায়েম হয়ে যাবে। আবার অনেকে বলে ফজরের জামাতে যখন জুমার মতো মুসল্লি হবে তখন অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। আবার অনেকে মনে করে যে কোনো একটা দেশে মুসলিমরা যদি ক্ষমতায় এসে সেটাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে বা সেটাকে খিলাফা ঘোষণা করে, তাহলে অটোমেটিক বিশ্বের সব মুসলিম দেশ, বিশ্বের সব মুসলিম জনগণ একসাথে হয়ে একটা খিলাফা গঠন করে ফেলবে।
ইসলামী শাসন ব্যবস্থা গঠন করে ফেলবে। এরকম অনেক চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। সমস্যা হলো পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন এভাবে হয় নাই। পরিবর্তনের প্রক্রিয়া কখনো এরকম স্মুথ হয় না, বরং পরিবর্তনের প্রক্রিয়াটা রুক্ষ হয়, কঠিন হয়। পরিবর্তন যত বড়, পরিবর্তনের প্রক্রিয়া তত রুক্ষ। দেখেন, সামন্তবাদ থেকে ইউরোপ যখন ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমে গেল, ফিউডালিজম থেকে যখন ইউরোপ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমে গেল, তখন এটা ছিল একটা ব্রুটাল প্রক্রিয়া, একটা খুবই কঠিন প্রক্রিয়া। সমাজের বিপুল সংখ্যক মানুষের জীবনে তখন প্রচন্ড চাপ পড়ছে। মানুষের উপার্জন প্রথমে কমে গেছে, তাদের জীবনযাত্রা একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, এবং মানুষকে জোর করে এই পরিবর্তনে বাধ্য করা হয়েছে। তারা কিন্তু ইচ্ছা করে এখানে যায়নি। ইউরোপের রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন, এটা কিন্তু সাজানো গোছানো ভাবে হয় নাই। যুদ্ধ, বিপ্লব, সামাজিক অশান্তি, অস্থিতিশীলতার মাধ্যমে হয়েছে। একটা কাঠামো থেকে আরেকটা কাঠামোতে পরিপাটি ভাবে এক লাফে যাওয়া যায় না, বরং এই প্রক্রিয়াটা কঠিন হয়। বিষয়টা একটু অন্যভাবে বলি। ইকোনমিক্সে ইকুইলিব্রিয়াম নামে একটা কনসেপ্ট আছে, সাম্যাবস্থা, ভারসাম্য। যখন বাজারে কোনো পণ্যের চাহিদা এবং যোগান, ডিমান্ড এবং সাপ্লাই সমান থাকে, অর্থাৎ ক্রেতা যতটুক চাচ্ছে বাজার ততটুক তাকে দিতে পারতেছে, তখন পণ্যের দাম স্থিতিশীল থাকে। তখন একটা সাম্যাবস্থা তৈরি হয়, একটা ভারসাম্য তৈরি হয়, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। এখন একটা সাম্যাবস্থা থেকে আপনি যখন আরেকটা সাম্যাবস্থা যেতে চাইবেন, তখন এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়া, এই যাবার সময়টাতে ইকুইলিব্রিয়াম থাকবে না, ভারসাম্য থাকবে না, সাম্যাবস্থা থাকবে না, বরং কি থাকবে? ভারসাম্যহীনতা থাকবে, অস্থিতিশীলতা থাকবে। এটা হবেই। এটা ছাড়া আপনি পরিবর্তন আনতেই পারবেন না। এখন মানব সমাজ, মানব সভ্যতা এবং শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই কথাটা প্রয়োগ করে দেখেন। এক সভ্যতা বা শাসন ব্যবস্থা থেকে আপনি যখন অন্য কোনো সভ্যতা বা শাসন ব্যবস্থায় যেতে যাচ্ছেন, তখন অবধারিতভাবে আপনাকে ভারসাম্যহীনতার একটা পর্যায়ে পার করতে হবে, অস্থিতিশীলতার একটা পর্যায়ে পার করতে হবে। ইতিহাসগুলো দেখেন, ফেরাউনের মৃত্যু থেকে শুরু করে কিংডম অফ ইসরায়েল প্রতিষ্ঠা, এই মাঝখানের সময়টাই কি ছিল? রোমের পতনের পর থেকে শুরু করে ইউরোপের উত্থান, ক্রিসেন্ডমের মাধ্যমে উত্থান বা রেনেসার মাধ্যমে উত্থান, এর মাঝখানের সময়টাতে কি ছিল? ফরাসি বিপ্লবের মাধ্যমে সেকুলার স্টেট প্রতিষ্ঠা, এই প্রক্রিয়াটা কেমন ছিল? বলশেভিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা, প্রক্রিয়াটা কেমন ছিল? প্রতিটা ক্ষেত্রেই একটা ব্যবস্থার বদলে যখন আপনি আরেকটা ব্যবস্থার দিকে যাচ্ছেন, তখন একটা অস্থিতিশীল, অনিশ্চিত, ভারসাম্যহীনতার পর্যায়ে পার করতে হয়েছে। সেকুলার ইতিহাস বলেন, ওয়াহিদ আলোকে বলেন, এটা বিশ্বের অপরিবর্তনীয় নিয়মগুলোর একটা, এবং কমন সেন্সও তাই বলে। সবকিছু সবকিছুর মতো থাকবে, আমার জীবন আগের মতোই থাকবে, আমি মজ মস্তি করে বেড়াবো, আরাম করব, আর হঠাৎ একদিন সব বদলা যাবে। এমন চিন্তা করা বোকামি। বাস্তব দুনিয়া ভাবে চলে না। বরং পরিবর্তন আসার আগে অস্থিতিশীলতা এবং অরাজকতার একটা পর্যায়ে পার করতে হবেই। কোনো অঞ্চলে যদি প্রতিষ্ঠিত কোনো শক্তি থাকে, সেটা রাষ্ট্র হইতে পারে বা সাম্রাজ্য হইতে পারে, যদি প্রতিষ্ঠিত কোনো শক্তি থাকে, তাহলে সেটার পতনের পর একই মাপের অন্য কোনো শক্তি তৈরি হবার আগ পর্যন্ত ওই অঞ্চলকে পরিবর্তনের এবং পুনর্গঠনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এবং এই প্রক্রিয়াটা চলার সময় ওই অঞ্চলে বিশৃঙ্খলা, অরাজকতা এবং সহিংসতা বিরাজ করে। এটাই হলো অবধারিত অরাজকতা। কাজে আপনি ফট করে একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে যেতে পারবেন না। আপনাকে অরাজকতা, বিশৃঙ্খলা এবং সহিংসতার একটা পর্যায়ে পার করতে হবে, এবং এই পর্যায়টা পার করার সময় অরাজকতাকে হ্যান্ডেল করতে হবে, অরাজকতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। কিন্তু এই কথাটা আমরা চিন্তা করার সময় সচেতনভাবে অনেক সময় ধরতে পারি না, কিন্তু অনেকে ইনটুইটিভলি এটা ধরতে পারে। এই কারণে যারা এটা ধরতে পারে তাদের অনেককেই দেখবেন যে তারা পরিবর্তন চায় না, কারণ পরিবর্তন আনতে হলে অস্থিতিশীলতা এবং অরাজকতার পর্যায়ে পার করতে হবে। পরিবর্তন আনতে গেলে অনেক চড়া দাম দিতে হবে, তাই তারা পরিবর্তন চায় না। তারা কোনো মতে এই ব্যবস্থার মধ্যে নিজেদের জীবন কাটায় দিতে চায়, আর অনুমোদিত পথে, বৈধ পথে একটু একটু যা পরিবর্তন করা যায় সেটাতে ফোকাস করতে চায়। এটা নিয়ে তারা খুশি, তারা বড় পরিবর্তন চায় না। তো এই ধরনের মেন্টালিটি এবং এই ধরনের মেন্টালিটির মানুষের ব্যাপারে আসলে অনেক কিছুই বলা যায়, তো আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি জাস্ট শেখ সুলাইমান ইবনু সাহমান রাহিমাহুল্লাহ একটা বিখ্যাত উক্তি বলতেছি। তিনি বলছিলেন, বেদুইন এবং শহরবাসীরা যদি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে,
এবং এই যুদ্ধ করতে করতে তারা সবাই মারা যায়, তবুও সেটা জমিনে এবং তাগুত শাসক নিযুক্ত হওয়ার চেয়ে কম গুরুতর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা শরিয়া অনুযায়ী শাসন করে না। এটা হলো আমাদের তৃতীয় পয়েন্ট, অবধারিত অরাজকতা। 4 নম্বর পয়েন্টে যাওয়া যাক, নেটওয়ার্ক ইফেক্ট। নেটওয়ার্ক ইফেক্ট কি? কিছু সিস্টেম আছে বা কিছু প্রযুক্তি আছে যেগুলোর উপকারিতা এবং আকর্ষণ ওই সিস্টেম বা প্রযুক্তির ব্যবহারকারীদের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ে। অর্থাৎ ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ে তত ওই সিস্টেমের বা তত ওই প্রযুক্তির উপকারিতা বাড়ে, কার্যকারিতা বাড়ে, আকর্ষণ বাড়ে। ঠিক আছে? যত বেশি মানুষ এগুলো ব্যবহার করে তত এগুলার ভ্যালু বাড়ে। এই জিনিসটাকে বলা হয় নেটওয়ার্ক ইফেক্ট। একটা উদাহরণ দেই। মনে করেন আজকে থেকে 70 বছর আগে 1952 সালে কারো হাতে একটা আইফোন 13 দেওয়া হলো। ধরেন আপনার দাদার হাতে কোনোভাবে একটা আইফোন 13 দিয়ে আসা গেল 1952 সালে। এখন এই জিনিসটা দিয়ে যোগাযোগের ক্ষেত্রে তার কি লাভ হবে? আর কারো কাছে কিন্তু তখন কোনো মোবাইল নাই। মোবাইল দূরের কথা, বাংলাদেশের অধিকাংশ জায়গাতে তখন হয়তো বা ল্যান্ডফোনও নাই। কাজেই এই জিনিসটা তার তেমন কোনো কাজে আসবে না, অ্যাটলিস্ট যোগাযোগের ক্ষেত্রে। তার অর্থ হলো এই যে মোবাইল প্রযুক্তি, এটার গুরুত্ব, এটার ভ্যালু নির্ভর করতেছে কত মানুষ মোবাইল ব্যবহার করে তার উপর। পৃথিবীতে যদি অল্প কিছু মানুষের হাতে মোবাইল থাকে তাহলে এই প্রযুক্তির তেমন কোনো গুরুত্ব নাই। কিন্তু পৃথিবীতে যখন কয়েক বিলিয়ন মানুষের হাতে মোবাইল থাকে তখন মোবাইল অনেকটা আবশ্যক জিনিস হয়ে যায়। অর্থাৎ এটা হলো এমন একটা প্রযুক্তি যেখানে ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ে সেই প্রযুক্তির উপকারিতা তত বাড়ে, সেই প্রযুক্তির গুরুত্ব তত বাড়ে। ব্যবহারকারীদের নেটওয়ার্ক যত বড় হয় প্রযুক্তি হিসেবে মোবাইল ফোনের গুরুত্ব তত বাড়ে। এই একই বৈশিষ্ট্য আপনি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে দেখবেন। 2006 সালে ফেসবুক ইউজ করত মাত্র 2 কোটি মানুষ। তখন এটার বিশেষ কোনো ভ্যালু ছিল না, অধিকাংশ মানুষ জানতো না ফেসবুক কি, এবং বেশিরভাগ মানুষ এটা নিয়ে তেমন আগ্রহী ছিল না। কিন্তু ফেসবুক ইউজারের সংখ্যা যত বাড়ছে তত ফেসবুকের চাহিদা বাড়ছে, ব্যবহারকারীদের সংখ্যা যত বাড়ছে তত এটার গুরুত্ব বাড়ছে, তত এটার ব্যাপারে আগ্রহ বাড়ছে, আগ্রহ বাড়ার কারণে আবার ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এভাবে একটা লুপ তৈরি হয়েছে, একটা চক্র তৈরি হয়েছে। এবং আজকে প্রায় 270 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। নিউজ থেকে শুরু করে ব্যবসা সবকিছু এখন ফেসবুকে হয়। সো এটাও এক ধরনের নেটওয়ার্ক ইফেক্ট। ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে ওই জিনিসটার উপকারিতা, কার্যকারিতা, গুরুত্ব, আকর্ষণ তত বাড়ছে। একই কথা আপনি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ধরতে পারেন। হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে ততই যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের কার্যকারিতা বাড়ছে এবং চাহিদা বাড়ছে। এবং বিটকয়েনের ক্ষেত্রে একই কথা বলা যায়, বা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে একই কথা বলা যায়। ব্যবহারকারীর সংখ্যা যত বাড়তেছে এটার গ্রহণযোগ্যতা তত বাড়তেছে, দাম তত বাড়তেছে, এবং লেনদেনের মাধ্যম হিসেবে এগুলোর ব্যবহারও তত বাড়তেছে। কাজেই টেলিফোন, সোশ্যাল মিডিয়া, বিটকয়েন এই সবগুলোর ক্ষেত্রে দেখেন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এবং এর ফলে ওই জিনিসটার উপকারিতা বাড়ছে, এটার ইউটিলিটি বাড়ছে, এবং যত বেশি মানুষ এটা ইউজ করতেছে তত এগুলোর ভ্যালু বাড়তেছে। মোর ইউজার মোর ভ্যালু, মোর ইউজার মোর ইফেক্টিভনেস, মোর ইউজার মোর ইউটিলিটি। ঠিক আছে? এটা হলো নেটওয়ার্ক ইফেক্ট। এবং ইন্টারনেটও নেটওয়ার্ক ইফেক্টের একটা ভালো উদাহরণ। শুরুর দিকে অল্প কিছু মানুষ ইন্টারনেট ব্যবহার করত, এবং তখন ইন্টারনেটে এত কিছু কিন্তু ছিল না, দেখার মতো, করার মতো তেমন কোনো কিছু ইন্টারনেটে ছিল না, মানুষের আগ্রহ ছিল না। কিন্তু ইউজার যত বাড়ছে তত ইন্টারনেটে কন্টেন্ট বাড়ছে, ইন্টারনেট ব্যবহারের নতুন নতুন দিক তৈরি হয়েছে, এবং ইন্টারনেটের উপকারিতা বাড়ছে। আর উপকারিতা যখন বাড়ছে তখন নতুন নতুন মানুষ এখানে এসে যুক্ত হয়েছে, এবং এইভাবে একটা চক্র তৈরি হয়েছে, একটা লুপ তৈরি হয়েছে। তো আমাদের জীবনের আরো অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক ইফেক্ট আসলে কাজ করে। বিশেষ করে সভ্যতা এবং সাম্রাজ্যের ক্ষেত্রে নেটওয়ার্ক ইফেক্ট কাজ করে। পলিটিক্যাল সিস্টেমগুলোকে আপনি নেটওয়ার্ক হিসেবে চিন্তা করতে পারেন। বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে নেটওয়ার্ক ইফেক্ট কাজ করে। তো নেটওয়ার্ক ইফেক্টের একটা ফলাফল হইল একটা নেটওয়ার্ক যত বিস্তৃত হবে, যত বড় হবে, ততই ওই নেটওয়ার্কের নিয়ন্ত্রণে যে মানুষগুলো আছে তাদের ক্ষমতা বাড়বে। এটা আসলে খুবই নর্মাল একটা বিষয়। এখন দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা বিজয়ী হয়েছিল, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতছিল, তারা জাতিসংঘ নামে একটা প্রতিষ্ঠান তৈরি করছে। সেই প্রতিষ্ঠান আইন, মানবাধিকার, নাগরিকত্ব, পাসপোর্ট এরকম নানা বিষয়ে নানা নিয়ম বানাইছে, এবং পরে বিভিন্ন দেশ এই প্রতিষ্ঠানের সাথে, এই সংস্থার সাথে যুক্ত হয়েছে। আর যত নতুন দেশ এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে তত এই প্রতিষ্ঠানের প্রভাব বাড়ছে, ক্ষমতা বাড়ছে, এবং একসময় তাদের বানানো এই নিয়ম কানুনগুলা সারা বিশ্বে ছড়ায় পড়ছে। একইভাবে
খিলাফা ইসলামিয়া বা ইসলামী ব্যবস্থাকেও আপনি একটা স্বতন্ত্র নেটওয়ার্ক হিসেবে চিন্তা করতে পারেন, যেখানে খলিফাকে বায়া দেওয়ার মাধ্যমে আঞ্চলিক শাসকরা উপকৃত হয়। খলিফা যখন আঞ্চলিক কোনো শাসকের বায়া গ্রহণ করে তখন তার শাসন মুসলিমদের চোখে বৈধতা পায়। ভারতবর্ষে কিংবা আন্দালুসে আব্বাসীদের তেমন কোনো প্রভাব ছিল না, কিন্তু তবু ভারতের দিল্লি থেকে সুলতান ইলতুৎমিশ আব্বাসী খলিফাকে বায়াত দিছে। ইউসুফ বিন তাশফিন আন্দালুস থেকে আব্বাসী খলিফাকে বায়াত দিছে, কারণ এতে করে তাদের লেজিটিমেসি, তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। অন্যদিকে যত বেশি মানুষ বায়া দিবে খিলাফা তত শক্তিশালী হবে, যত বেশি মানুষ বায়া দিবে খিলাফার আকার তত বড় হবে। আবার খিলাফার আকার যত বাড়বে ততই অন্যরা খিলাফার সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহী হবে। এভাবে একটা লুপ তৈরি হবে। এটা এক ধরনের নেটওয়ার্ক এফেক্ট। ব্যবহারকারীর সংখ্যা যত বাড়তেছে, বায়াতকারীর সংখ্যা যত বাড়তেছে, তত সেই সিস্টেমটার ভ্যালু বাড়তেছে, তার মূল্য বাড়তেছে, তার আকর্ষণ বাড়তেছে, তার গুরুত্ব বাড়তেছে, তার ক্ষমতা বাড়তেছে। পশ্চিমা নিয়ন্ত্রিত আধুনিক বিশ্ব ব্যবস্থা আর ইসলামী ব্যবস্থা, এই দুটা হলো একে অপরের প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক। এই দুটার স্বার্থ হলো পরস্পর সাংঘর্ষিক। একজনের যেটাতে লাভ, অন্যজনের সেটাতে ক্ষতি, যেটাকে আমরা গেম থিওরিতে বলি জিরো সাম গেম। আমরা বলছিলাম যে একটা নেটওয়ার্ক যত বিস্তৃত হবে ওই নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা মানুষের ক্ষমতা ততই বাড়তে থাকবে। এখন এটা আপনি পলিটিক্যাল সিস্টেমের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেন। জাতিসংঘে মুসলিম সদস্য আছে, ছোটখাটো বিভিন্ন বিষয়ে এদেরকে কথা বলতে দেওয়া হয়, কাজ করতে দেওয়া হয়, কিন্তু এটার মূল নিয়ন্ত্রণ কাদের কাছে? আমেরিকার কাছে, ব্রিটেনের কাছে, পশ্চিমাদের কাছে, নব্য ক্রুসেডার আর জার্নিস্টদের কাছে। তারাই ঠিক করে আন্তর্জাতিক আইন কি হবে, তারাই ঠিক করে যে কোন ধরনের সহিংসতাকে বৈধতা দেওয়া হবে আর কোনটাকে অবৈধ বলা হবে, তারাই ঠিক করে যে কোন আদর্শকে মেনে নেওয়া হবে আর কোনটাকে চরমপন্থা বলা হবে। এগুলো সব তারা ঠিক করে, কারণ এই নেটওয়ার্কটা তাদের। আর ওরা জানে যে এই বিশ্ব ব্যবস্থাকে টিকায় রাখার জন্য মুসলিম ভূখণ্ডগুলোকে পশ্চিমের উপর নির্ভরশীল রাখতে হবে, মুসলিম ভূখণ্ডগুলোকে পশ্চিমের অনুগত রাখতে হবে। তাই এই আধুনিক বিশ্ব ব্যবস্থা ইসলামী ব্যবস্থা গড়ে তোলার যে কোনো চেষ্টাতে বাধা দিবে, এবং এখানে কাঠামোগত নানা জটিলতাও থাকবে, কারণ এই পুরো নেটওয়ার্কটা, এই পুরো সিস্টেমটা তৈরি হয়েছে যাতে মুসলিমদের নিয়ন্ত্রণে থাকা কোনো নেটওয়ার্ক এখানে সুবিধা করতে না পারে। এজন্যই সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেম পরিবর্তনের যে চিন্তা, এটা আসলে বাস্তবসম্মত না। সিস্টেমে ঢুকে আপনি ব্যক্তিগতভাবে লাভবান হতে পারেন, সিস্টেম থেকে শেখা বিদ্যা আপনি ইসলামী ব্যবস্থার পক্ষে কাজে লাগাইতে পারেন, এটাতে সমস্যা নাই, কিন্তু সিস্টেমের ভেতরে ঢুকে আপনি ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবেন না। আরবে একটা সামাজিক, রাজনৈতিক এবং বিশ্বাসগত কাঠামো ছিল, যেটা নেতৃত্ব ছিল কোরাইশ, এবং এই কাঠামোটাকে ইসলাম এসে চ্যালেঞ্জ করছিল, এবং কোরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পুরো কাঠামোর জন্য হুমকি মনে করত, এবং এটা যৌক্তিক, তাদের এই মনে করাটা যৌক্তিক ছিল, দুনিয়াবী অর্থে এটা যৌক্তিক ছিল। এই কারণে তারা ইসলামের বিরোধিতা করলো এবং শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করলো, এবং তখন আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। অল্প কিছু মানুষকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে চলে গিয়ে একটা ছোট শহরে মদিনাতে ইসলামের ঘাঁটি বানাইলেন, ইসলামের স্বাধীন একটা ঘাঁটি বানাইলেন, যেটা কারো নিয়ন্ত্রণের মধ্যে নাই। এভাবে কোরাইশদের নিয়ন্ত্রণের বাইরে একটা প্রতিদ্বন্দ্বী ব্যবস্থা গড়ে উঠলো, একটা প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক গড়ে উঠলো। তারপর এই দুই পক্ষের মধ্যে লড়াই হইল এবং আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন। আর তারপর এই নতুন যে ব্যবস্থা, এটা ধীরে ধীরে ছড়ায় পড়তে শুরু করলো, দলে দলে মানুষ এখানে যোগ দিল, এবং শেষ পর্যন্ত কি হলো, মক্কা বিজয়ের পর সমগ্র আরবে এই দিন বিজয়ী হইল। তারপর খুলাফায়ে রাশিদিনের সময় আরবের সীমানা ছাড়ায় এটা বিশ্বব্যাপী ছড়ায় পড়লো। এগুলো আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করার বিষয় হলো কোরাইশদের সিস্টেমের ভিতরে ঢুকে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা যায় নাই। মক্কা থেকে হিজরত করে পারস্য কিংবা বাইজেন্টাইনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ইসলামের বিজয় আসে নাই, বরং শুরু করতে হয়েছে একটা স্বতন্ত্র, একটা স্বাধীন নেটওয়ার্ক দিয়ে, মদিনাকে দিয়ে। অর্ধেক পৃথিবী শাসন করা খিলাফা ব্যবস্থার সূচনা হয়েছিল একটা ছোট শহর থেকে, যেটা ছিল বিদ্যমান কাঠামো থেকে বিচ্ছিন্ন। একটা প্রতিদ্বন্দ্বী কাঠামো তৈরি করার মাধ্যমে এই পুরা পরিবর্তনের সূচনা হয়েছিল। এবং এখানেই আমাদের এই পয়েন্টের মূল শিক্ষা, সেটা হলো যে অঞ্চলগুলো আধুনিক বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন, ওইসব অঞ্চল থেকেই ইসলামের বিজয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই জায়গাগুলোকে পশ্চাৎপদ মনে হয় বা
অআধুনিক মনে হয়, আনমডার্ন মনে হয়। মদিনাও এক সময় অগুরুত্বপূর্ণ একটা ছোট শহর ছিল, এবং অগুরুত্বপূর্ণ ছিল দেখেই এখানেই বিকল্প ব্যবস্থা শুরু করা গেছে, এবং তারপর সেটা পুরো পৃথিবী দখল করে নিয়েছে। এবং আজকেও অগুরুত্বপূর্ণ আনমডার্ন জায়গাগুলোই বিদ্যমান নেটওয়ার্কের বাইরে সত্যিকারের ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং টিকায় রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, সবচেয়ে সম্ভাবনাময় ক্যান্ডিডেট। কাজে এখান থেকে কয়েকটা উপসংহার পাওয়া যায়। সেগুলো হলো, নতুন ইসলামী ব্যবস্থা তৈরি করতে হলে আপনাকে এমন জায়গাতে, এমন অঞ্চলে ফোকাস করতে হবে যেখানে বর্তমান ব্যবস্থার নিয়ন্ত্রণ নাই অথবা নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে কম। অর্থাৎ নতুন নেটওয়ার্ক তৈরি করতে হবে বিদ্যমান নেটওয়ার্কের বাইরে। দ্বিতীয় পয়েন্টটা হলো, প্রথম দিকে ইসলামী ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল থাকবে, কারণ নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা কম। অন্যদিকে বিদ্যমান নেটওয়ার্ক অর্থাৎ বিদ্যমান বিশ্ব ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী থাকবে, কারণ অধিকাংশ মানুষ এখনো এই সিস্টেমটার অনুসরণ করতেছে। কিন্তু ইসলামী ব্যবস্থা যদি টিকে যায়, যদি এটা সম্প্রসারণ চলতে থাকে, তাহলে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চল থেকে অন্যান্য আরো অনেকে নতুন এই ব্যবস্থার সাথে যুক্ত হতে থাকবে, নতুন এই নেটওয়ার্কের সাথে যুক্ত হতে থাকবে, এবং ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ততই সেই নেটওয়ার্ক কি হবে, শক্তিশালী হবে, ততই সেটা আরো বেশি আকর্ষণীয় হবে, ততই সেটা আরো বেশি কার্যকরী হবে, এবং বিদ্যমান যে ব্যবস্থা আছে সেটা তত দুর্বল হতে থাকবে। তৃতীয় পয়েন্টটা হলো, মুসলিমরা যতই যোগ্যতা অর্জন করুক, তারা যদি বিদ্যমান ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে, তাহলে দিন শেষে তারা বিদ্যমান ব্যবস্থাকেই শক্তিশালী করতেছে। যেমন ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করার ফলে কি হয়, এটার ফলে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা বাড়ে, বিশেষ করে মুসলিমদের কাছে। কারণ এটা করতে গিয়ে কি হয়, এটা করতে গিয়ে আপনি গণতন্ত্রকে হালাল বানাতে চান, গণতন্ত্রকে ইবাদত বানাতে চান, গণতন্ত্রকে সুন্নাহসম্মত বানাতে চান, গণতন্ত্রকে জিহাদ বলতে চান। এর ফলে কি হয়, মুসলিমদের কাছে গণতন্ত্রের ব্যাপারে ধারণাটা অস্পষ্ট হয়ে যায়, এবং এতে করে কি হয়, গণতান্ত্রিক ব্যবস্থা আরো শক্তিশালী হয়, এবং ইসলাম প্রতিষ্ঠার যে কাজ সেটা আরো দীর্ঘায়িত হয়, আরো কঠিন হয়ে যায়। এবং একই কথা ব্যক্তিগত পর্যায়েও। আমরা অনেকে মনে করি যে মুসলিমদের যদি অনেক বড় বড় ডিগ্রি থাকে বা আমাদের যদি অনেক পিএইচডি করা লোকজন থাকে, তাহলে উম্মার উন্নতি হবে। কিন্তু এটা ভুল ধারণা। বরং এখানে দেখতে হবে যে ডিগ্রি নেওয়ার পর বা পিএইচডি করার পর আপনি কোন নেটওয়ার্কের হয়ে কাজ করতেছেন, আপনি কোন নেটওয়ার্ককে সার্ভ করতেছেন, আপনি কোন সিস্টেমের জন্য কাজ করতেছেন। পিএইচডি করার পর বা ডিগ্রি পাওয়ার পর আপনি যদি আমেরিকা বা ইউরোপের কোনো প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ ডলার বেতনে চাকরি করেন, তাহলে উম্মার ফায়দা কি? আপনি যদি সফল কোনো স্টার্ট আপ তৈরি করেন, মিলিয়নিয়ার হয়ে যান, তাহলে উম্মার ফায়দা কি? আলটিমেটলি এগুলা বিদ্যমান নেটওয়ার্ককে সাহায্য করে। মুসলিমরা যদি পশ্চিমের সমাজে ইন্টিগ্রেটেড হয়ে যায়, সেখানে খাপ খাওয়ায় নেয়, তাহলে উম্মতের ফায়দা কি? ইসলামের ফায়দা কি? কিভাবে এটা একটা ইসলামী সিস্টেম তৈরি করার কাজে ভূমিকা রাখবে? হ্যাঁ, এইসব জ্ঞান দিয়ে ফায়দা হবে যদি পিএইচডি করা মানুষ এসে ইসলামী ব্যবস্থা তৈরির কাজে তার মেধাকে কাজে লাগায়। এগুলো কাজে লাগবে যদি আমরা আমাদের সামর্থ্যকে ইসলামী ব্যবস্থা গড়ার জন্য ইউজ করি। এসব টাকা পয়সা কাজে লাগবে যদি সেটা ইসলামী ব্যবস্থা তৈরির কাজে ব্যয় করা হয়। কিন্তু এটা করতে হলে আত্মত্যাগ করতে হবে। দুনিয়াবী অর্থে সফল লাইফস্টাইল ছেড়ে এমন একটা লাইফস্টাইল বেছে নিতে হবে যেটা মডার্নিটির চোখে হলো ব্যর্থতা। এই কারণে এই ধরনের মানুষ আপনি খুব বেশি পাবেন না, হয়তো লাখে একজনকে পাওয়া যায়। দেখেন, আবু বকর, ওমর, ওসমান, তারা ছিলেন বিদ্যমান কাঠামোর ভেতর বেড়ে ওঠা মানুষ, এবং তারা যোগ্য মানুষ ছিলেন, সফল মানুষ ছিলেন, সম্মানিত মানুষ ছিলেন, এবং তাদের এসব যোগ্যতা, তাদের এসব অভিজ্ঞতা দিনের কাজে লাগছিল। এসব দিক অস্বীকার করা যায় না। কিন্তু বিদ্যমান কাঠামোর ভেতরে অনেক সম্মান, অনেক মর্যাদা বা অনেক প্রভাব থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু এগুলোর মাধ্যমে সাফল্য আসে নাই। সাফল্য আসছে যখন এই যোগ্য মানুষগুলা বিদ্যমান কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন কাঠামো তৈরিতে নিজেদেরকে নিয়োগ করছেন। কাজে ব্যক্তিগত পর্যায়ে এই সিস্টেমে অংশগ্রহণ করা যেতে পারে, অনেক ক্ষেত্রে এটা দরকারও হইতে পারে, কিন্তু সিস্টেমের ভেতরে ঢুকে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা, এটা কোনো সমাধান হইতে পারে না, পারবেও না। বরং এভাবে বিদ্যমান কাঠামো আরো শক্তিশালী হবে। আপনার মেধা, শ্রম, সময়, ট্যাক্স, এই সবকিছু বিদ্যমান ব্যবস্থার কাজে লাগবে, ইসলামী ব্যবস্থার কাজে লাগবে না। আপনি যদি প্রতিদ্বন্দ্বী ব্যবস্থা গড়ে তুলতে চান, তাহলে সেটা শুরু করতে হবে নেটওয়ার্কের বাইরে থেকে, ভেতরে থেকে না। তো এটা ছিল আমাদের 4 নম্বর পয়েন্ট, নেটওয়ার্ক ইফেক্ট। আমাদের 5 নম্বর পয়েন্ট হলো ইউটোপিয়া নিয়ে। ইউটোপিয়া মানে হলো কল্পজগৎ, এমন কোনো কাল্পনিক অবস্থা যেটা নিখুঁত, যেখানে কোনো ত্রুটি নাই। যে কল্পজগতের স্বপ্ন মানুষকে দেখানো হয় কিন্তু যার অস্তিত্ব আসলে বাস্তবে নাই। এনলাইটেনমেন্টের দর্শনগুলা, মডার্নিটি দর্শনগুলা বিভিন্ন ধরনের ইউটোপিয়ার কথা বলে। কমিউনিজম এক ধরনের ইউটোপিয়ার কথা বলে, লিবারালিজম এক ধরনের ইউটোপিয়ার কথা বলে, এক ধরনের পারফেক্ট বিশ্বের স্বপ্ন দেখায়। যারা ফিউচারিস্ট, তারা ভবিষ্যতে এক ধরনের পারফেক্ট বিশ্বের স্বপ্ন দেখায়। এই আদর্শগুলা
দুনিয়াতে এক ধরনের নিখুঁত ত্রুটিহীন বিশ্ব গড়ার স্বপ্ন দেখায় এবং দুনিয়ার বুকে জান্নাতের স্বপ্ন দেখায়। কিন্তু ইসলাম কি আমাদের ইউটোপিয়ার কথা বলে কিনা? একটা লাইভ ক্লাস এটা নিয়ে প্রশ্ন আসছিল এবং এটা নিয়ে তখন আমরা আলোচনাও করছিলাম। আমি বলবো ইসলাম আমাদেরকে ইউটোপিয়ার স্বপ্ন দেখায় না, বরং ইসলাম সবচেয়ে বাস্তব এবং ব্যালেন্সড বিশ্লেষণ দেয়। কিন্তু আমাদের মধ্যে দুঃখজনকভাবে কিছু ইউটোপিয়ান আইডিয়া ঢুকে গেছে। অনেকে বলেন যে ইসলামী ব্যবস্থার দিকে আহ্বান করার সময় বা ইসলামী ব্যবস্থার দাওয়া দেওয়ার সময় ইসলামী শাসন আসলে জীবন কত উন্নতি হবে, কত সুযোগ সুবিধা থাকবে, এই বিষয়গুলোর দিকে আমাদের ফোকাস বেশি করা উচিত। এই ধরনের অ্যাপ্রোচের ব্যাপারে আমার কিছু আপত্তি আছে। এমনিতে দাওয়ার ক্ষেত্রে ইতিবাচক দিকে ফোকাস করা, এটাতে কোনো সমস্যা নেই, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু সমস্যা হলো এই ধরনের কথাগুলোতে শুধু ইতিবাচক দিকগুলোর কথাই বলা হয়, মানুষকে একটা অলমোস্ট ইউটোপিয়ান ছবি দেখানো হয়। কিন্তু আসলে যে পরিবর্তন আনতে হলে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে সেটা নিয়ে কথা বলা হয় না। এটার ফলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সেটা হলো আপনি মানুষের মনে একটা অবাস্তব আশাবাদ তৈরি করতেছেন, এবং এই মানুষ যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে দেখা যাবে যে সে তার অবস্থান থেকে সরে যাচ্ছে, কারণ এই কঠিন পরিস্থিতির মোকাবেলার মতো শারীরিক এবং মানসিক অবস্থা তার নাই। বর্তমানে আমাদের যে লাইফস্টাইল আছে, ইসলামী শাসন আসলে সেটা আরো উন্নত হবে, এই কথাটার আসলে বিভিন্ন অর্থ হয়। যদি আপনি ভালো মন্দকে কোরআন সুন্নাহর আলোকে সংজ্ঞায়িত করেন, তাহলে অবশ্যই এটাতে কোনো প্রশ্ন নাই যে অবশ্যই কুফরের শাসনের চাইতে ইসলামী শাসন উত্তম, লক্ষ কোটি গুণে উত্তম, এখানে কোনো প্রশ্নই নাই। কিন্তু আপনি যদি ইউটিলিটারিয়ান প্রিন্সিপালের আলোকে চিন্তা করেন, বস্তুবাদের আলোকে চিন্তা করেন, ভোগবাদের আলোকে চিন্তা করেন, দুনিয়াবি আরামায়েশের জায়গা থেকে চিন্তা করেন, তাহলে কি এই কথাটা সঠিক কি না? জাস্ট একটা উদাহরণের দিকে তাকানো যাক। সুদ ভিত্তিক অর্থনৈতিক অবস্থা। সুদ হলো সবচেয়ে গুরুতর কবিরা গুনাহগুলোর মধ্যে একটা। সুদ হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু আমাদের যে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা এটা পুরোপুরি ভাবে সুদ ভিত্তিক, এবং অবশ্যই আমাদের দায়িত্ব হলো এই সুদ ভিত্তিক ব্যবস্থাকে সরানো, যদি আমাদের ক্ষমতা থাকে। কিন্তু এই সরানোর ফলাফলটা আসলে কি হবে, এটা কিরকম হবে, এটা কি আমরা বুঝি কিনা? আমার মনে হয় যে এটা আমরা অনেকেই বুঝি না। দেখেন, আধুনিক অর্থ ব্যবস্থা হলো ডেট বেসড, ঋণ ভিত্তিক। এই ব্যবস্থায় অর্থ অর্থাৎ টাকা বা কারেন্সি তৈরি করা হয় ঋণ হিসাবে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ঋণ দেয় তখন তারা আক্ষরিকভাবে নতুন টাকা তৈরি করে, এবং ব্যাংকগুলো এই কাজটা করে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং নামে একটা প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি না, কারণ এটা কিছুটা জটিল আলোচনা। মূল কথা হলো আধুনিক অর্থ ব্যবস্থা শূন্য থেকে অর্থ তৈরি করতে পারে, এবং এটা একটা প্রভাব হলো মানুষ তার সামর্থ্যের চেয়ে বেশি ব্যয় করে, মানুষ তার সামর্থ্যের চেয়ে বেশি খরচ করে, যেই টাকা তার কাছে নাই সেটা সে খরচ করে, এবং এর ফলে কি হয়? এর ফলে অর্থনীতিতে ভোগ বাড়ে। তো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কিভাবে মানুষের খরচ বাড়ায়, মানুষের ভোগ বাড়ায়, এটা একটা সহজ উদাহরণ দেখেন। মনে করেন একটা পরিবারে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, দুজনের মাসিক ইনকাম মনে করেন 50,000 করে, অর্থাৎ তাদের টোটাল আয় হলো 1 লাখ টাকা মাসে। কিন্তু তারা যদি ক্রেডিট কার্ড ইউজ করে তাহলে তারা মাসে 1 লাখের চেয়ে বেশি খরচ করতে পারবে। ধরেন তারা মাসে 1,25,000 টাকা খরচ করতে পারবে। এবং তারা যদি একটার বেশি ক্রেডিট কার্ড ইউজ করে, তারা যদি একটা ক্রেডিট কার্ডের বিল আরেকটা ক্রেডিট কার্ড দিয়ে পে করে, তাহলে তারা ইচ্ছা করলে তাদের মাসিক খরচটা সবসময় 1 লাখের উপরে রাখতে পারবে। ঠিক আছে? অর্থাৎ তারা যদি ক্রেডিট কার্ড ইউজ করে তাহলে মাসে 1 লাখ টাকা ইনকাম করেও তারা প্রতি মাসে 1,25,000 বা 1,30,000 টাকা করে খরচ করতে পারবে। যেই টাকা তাদের কাছে নাই সেই টাকা তারা খরচ করতে পারবে। এখন ক্রেডিট কার্ড আসলে কি? বেসিক্যালি এটা একটা সুদি ঋণ, তাই না? কাজে আপনি যদি খুব সহজে সুদি লোন পান তাহলে ঋণ নিয়ে আপনি আপনার জীবনযাত্রার মান বাড়াইতে পারবেন। আপনার কাছে যত টাকা আছে তার চেয়ে বেশি টাকা আপনি খরচ করতে পারবেন, এবং আপনি এমন একটা লাইফস্টাইল মেনটেন করতে পারবেন যেটা সামর্থ্য আসলে আপনার নাই। এটা বিনিময়ে আপনাকে কি করতে হবে? আপনাকে খালি বছর পর বছর এই ঋণগুলার সুদ আসল পে করতে হবে। আপনাকে কাজ করে যেতে হবে যাতে করে আপনি এই ঋণগুলোর সুদ আসল পে করতে পারেন, এবং অনেক মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং অনেকেই এই ধরনের সেটআপে খুশি। এখানে মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হলো যখন খুব সহজে ঋণ পাওয়ার সুযোগ থাকে তখন মানুষ বেশি খরচ করে এবং মানুষ বেশি ভোগ করে। এখন এই পুরো বিষয়টা গ্লোবাল স্কেলে চিন্তা করেন, বৈশ্বিক পর্যায়ে চিন্তা করেন। সুদ ভিত্তিক অর্থনীতিতে যে মাত্রায় ভোগ করা যায় সেটা সুদ ছাড়া সম্ভব না। চিন্তা করেন যে দুটো পরিবার, তাদের একই ইনকাম, সেম ইনকাম, একটা পরিবার প্রতি মাসে 50,000 টাকা করে ঋণ নিয়ে চলে, আরেকটা পরিবার ঋণ নেয় না। তাহলে কারা বেশি খরচ করবে, কারা বেশি ভোগ করবে, কাদের বাসায় বেশি দামি জিনিস থাকবে? অবশ্যই যারা ঋণ নিচ্ছে তারা বেশি খরচ করবে, তারা বেশি ভোগ করবে, তাদের বাসায় বেশি দামি জিনিস থাকবে। তো যেভাবে
ক্রেডিট কার্ডের মাধ্যমে বা লোন নিয়ে একটা পরিবার তার সামর্থ্যের চেয়ে বেশি খরচ করতে পারে, তেমনি ভাবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে, শূন্য থেকে অর্থ তৈরি করতে পারার কারণে পুরো বিশ্ব, পুরো মানব জাতি আজকে সামর্থ্যের চেয়ে বেশি খরচ করতেছে। যেই টাকা আমাদের কাছে নাই সেটা আমরা খরচ করতেছি। এই যে পুরো বিশ্বে কনজাম্পশন এত বাড়ছে, ভোগ বাড়ছে, এটার পেছনে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার একটা বড় ভূমিকা আছে। এই যে হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে টিভি, আজকে আমাদের কনজাম্পশনের যে ধরন বা ভোগের যে ধরন, এই সবগুলা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ফলাফল। কিন্তু সুদ ছাড়া পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি টিকবে? না, টিকবে না। আজকে আমরা যে পুঁজিবাদ দেখি সেটা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া টিকবে না। শুধু গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা ধরেন, বিশ্ব অর্থনীতির 1/4 হলো ফিনান্সিয়াল মার্কেট। সুদ ছাড়া এই ফিনান্সিয়াল মার্কেটের অস্তিত্বই থাকবে না। এখন চিন্তা করেন যে ইসলামী অর্থ ব্যবস্থা আসলে কি হবে, ইসলামী ব্যবস্থা আসলে কি হবে। অবশ্যই সুদ বন্ধ হয়ে যাবে এবং সুদ ভিত্তিক ফাইন্যান্সিয়াল মার্কেট বন্ধ হয়ে যাবে। ব্যাংকগুলোর কৃত্রিম টাকা বানানোর যে ক্ষমতা সেটা বন্ধ হয়ে যাবে। এটার ফলে কি হবে? একদিকে সুদি ঋণ বন্ধ হয়ে যাবে, ফলে সুদি ঋণের মাধ্যমে যে ক্রয় ক্ষমতা তৈরি হয়েছিল সেটা আর থাকবে না, এবং ক্রয় ক্ষমতা যখন থাকবে না তখন বাজারে চাহিদাও কমে যাবে। কিন্তু অন্যদিকে যেটা বড় এফেক্ট সেটা হলো বিশ্ব অর্থনীতির ওভারঅল যে সাইজ, যে মোট আকার, সেটা কমে আসবে। আমরা আজকে যে লেভেলে উৎপাদন করতেছি, যে লেভেলে ভোগ করতেছি, সেটা আর মেনটেন করা যাবে না, সেটা বজায় রাখা যাবে না। অর্থাৎ বিশ্ব অর্থনীতির একটা সংকোচন ঘটবে, যার ফলে স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান কমবে। কাজে আপনি যখন টাকা বানানোর, লোন বানানোর এই সিস্টেমটা বন্ধ করে দিবেন, তখন নিজের বস্তুবাদী বিচারে চিন্তা করলে সেটার প্রভাবটা ইতিবাচক হবে না, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে। কাজে ইসলামী শাসন আসলেই যে বস্তুবাদী অর্থে জীবনযাত্রার মান উন্নয়ন হবে, ব্যাপারটা এমন না, বরং উল্টোটা হয় স্বাভাবিক। ইসলামী শাসন আসলে শান্তি আসবে, উন্নতি আসবে, হ্যাঁ আসবে, তবে ইমিডিয়েটলি আসবে না, বরং প্রচুর কাঠখড় পোড়াইতে হবে। আর সেই উন্নতি, সেই শান্তি কিংবা কল্যাণের সংজ্ঞাও আধুনিক পশ্চিমের সংজ্ঞার সাথে আসলে হুবহু মিলবে না। আধুনিক যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা সেটা বর্তমানে আছে অবক্ষয়ের পর্যায়ে, যেখানে আছে ব্যাপক প্রাচুর্য, যেখানে জীবনযাত্রার মান অনেক উঁচু। অন্যদিকে ইসলামী ব্যবস্থা আপনাকে ফ্রম স্ক্র্যাচ, একদম মাটি থেকে, প্রথম ধাপ থেকে গড়ে তুলতে হবে। কাজে এই ব্যবস্থাতে প্রথম দিকে প্রাচুর্য থাকবে না, বরং অভাব থাকবে। শুরুর দিকে একটা কঠিন সময় মুসলিমদের পার করতে হবে, যখন বর্তমানের তুলনায় জীবনযাত্রার মান অনেক খারাপ হইতে পারে। পরে ধীরে ধীরে সেটা স্থিতিশীল হবে, ইনশাআল্লাহ সহজ হয়ে আসবে। কিন্তু সেই ক্ষেত্রেও সেটা আধুনিক পুঁজিবাদী সুদ ভিত্তিক ব্যবস্থার পর্যায়ে আসবে কিনা সেটাও একটা প্রশ্ন, এটা আমরা জানি না আসলে। আপনি মদিনার কথা চিন্তা করেন। মদিনাতে প্রথম দিকে মুসলিমদের কিরকম দুর্দশা ছিল সেটা চিন্তা করেন। অর্থনৈতিকভাবে মদিনার অবস্থা ভালো ছিল না। মদিনার চেয়ে মক্কার অর্থনীতি অনেক শক্তিশালী ছিল। মদিনার চেয়ে মক্কার জীবনযাত্রার মান অনেক ভালো ছিল বস্তুবাদী হিসেবে। আর পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এগুলার অর্থনীতি, এগুলার জীবনযাত্রার মান তো আরো অনেক অনেক উন্নত ছিল। সেই তুলনায় মদিনা কিছুই ছিল না। মক্কার তুলনাতেই মদিনার অবস্থা ছিল খারাপ। এবং মুনাফিকদের একটা প্রধান আপত্তি ছিল এটা নিয়ে, যে এই ইসলাম তো আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এবং এই অবস্থা কিন্তু অনেকদিন চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে কষ্ট পাইছেন, উপোস করতে হয়েছে তাকে, পরপর 2 দিন তার ঘরে চুলা জ্বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো আমরা জানি। পরে যখন বিজয় শুরু হয়েছে, ফাত শুরু হয়েছে, যখন সামরিক বিজয়ের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে, অন্যান্য অঞ্চল নিয়ন্ত্রণে আসছে, তখন ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। অর্থাৎ আপনি যে একটা গ্রাফ চিন্তা করেন, যেখানে এক্স অক্ষে হলো সময় আর ওয়াই অক্ষে হলো জীবনযাত্রার মান এবং অর্থনীতির আকার, তাহলে বর্তমানের তুলনায় ইসলামী ব্যবস্থার প্রথম দিকে অবনতি হবে এবং ধীরে ধীরে সেটা উপরে উঠবে। ব্যাপারটা এমন হবে না যে একটা স্ট্রেট লাইনে হুট করে আমরা ইসলামী ব্যবস্থায় চলে যাব এবং সবকিছু আগের মতো থাকবে বা আগের চেয়ে আর উন্নত হয়ে যাবে। প্রথমে আপনার কঠিন একটা সময় পার করতে হবে। প্রথমে জীবনযাত্রার মান কমবে, অর্থনীতির আকার কমবে, তারপর ধীরে ধীরে সেটা স্টেবিলাইজ হতে পারে। এটা হলো জাস্ট অর্থনীতি এবং জীবনযাত্রার মানের কথা। একই কথা অন্যান্য আরো অনেক দিকে প্রযোজ্য হতে পারে। কাজেই উত্থানের যে প্রক্রিয়া, এটা আসলে স্মুথ না, এটা মসৃণ না, বরং এটা একটা বন্ধুর রাস্তা, এটা একটা ভাঙাচোরা বিপজ্জনক রাস্তা। আমরা বসন্তে পৌঁছাতে চাইলে আগে তীব্র ঝড় আর প্রচন্ড শীতের সময় পার করতে হবে। এই ঝড় আর শীতের মোকাবেলা করে টিকে থাকতে পারলেই আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন, আপনি বসন্তে পৌঁছাতে পারবেন, তার আগে না। কাজে বিষয়টা কোনো ইউটোপিয়া না, এটা আমাদের মাথায় রাখা দরকার। সো এটা ছিল আমাদের প্রথম 5টা পয়েন্ট। এই পয়েন্টগুলা সিমিলার মনে হতে পারে, একরকম মনে হতে পারে, এবং মনে হওয়া স্বাভাবিক, কারণ এই প্রত্যেকটা পয়েন্ট আসলে ইন্টারকানেক্টেড, পরস্পর সংযুক্ত। কিন্তু এর প্রতিটা নতুন নতুন অ্যাসপেক্ট আছে, নতুন নতুন অক্ষ আছে, নতুন নতুন আঙ্গিক আছে। কাজে এই পয়েন্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এবং সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। এগুলো আবার গুলাই ফেলবেন না যেন। আমি আবার আপনাদের সংক্ষেপে বলছি যাতে আপনাদের কাছে বিষয়গুলো স্পষ্ট থাকে। আমাদের মোট পয়েন্ট ছিল 5টা।
বাস্তবতা সম্পর্কে ভুল ধারণার ব্যাপারে আমাদের মোট পয়েন্ট ছিল 5টা। প্রথম পয়েন্ট, স্বাধীনতার মিথ। এটার মূল বক্তব্য হলো আমরা পরাধীন। আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো হলো ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতা। আমরা এখনো তাদের সিস্টেমের অধীনে আছি। জোর করে আমাদের উপর এটা চাপায় দেওয়া হয়েছে, এবং এই আধুনিক রাষ্ট্রগুলোর উদ্দেশ্য হলো পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থাকে টিকায় রাখা এবং ইসলামের উত্থানকে বাধা দেওয়া। তো এই আধুনিক রাষ্ট্রের বাক্স থেকে বের হয়ে আমাদের চিন্তা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো, মনিবের যন্ত্রপাতি দিয়ে মনিবের ঘর ভাঙা যায় না। প্রত্যেক সিস্টেমে বিরোধিতার কিছু অনুমোদিত পথ থাকে। এই পথগুলো তৈরি করা হয় যাতে বিরোধিতাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে বিরোধিতাকে একটা নিয়ন্ত্রিত সীমার মধ্যে রাখা যায়, এবং এই অনুমোদিত পথগুলোর উদ্দেশ্য হলো সিস্টেমটাকে টিকায় রাখা। এই পথগুলো অনুসরণ করে আপনি কখনো সিস্টেমকে বদলাইতে পারবেন না। নিয়মতান্ত্রিকতার মাধ্যমে মৌলিক পরিবর্তন আনা সম্ভব না। তৃতীয় পয়েন্ট হলো অবধারিত অরাজকতা। এক সভ্যতা বা শাসন ব্যবস্থা থেকে অন্য কোনো সভ্যতা বা শাসন ব্যবস্থায় যাইতে হলে অবধারিতভাবে অস্থিতিশীলতা এবং ভারসাম্যহীনতার একটা পর্যায়ে পার করতে হয়। কোনো অঞ্চলে যদি কোনো প্রতিষ্ঠিত শক্তি থাকে, তাহলে সেটার পতনের পর একই মাপের অন্য কোনো শক্তি তৈরি হওয়ার আগ পর্যন্ত ওই অঞ্চলকে পরিবর্তন এবং পুনর্গঠনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আর এই পরিবর্তনের প্রক্রিয়া চলার সময় ওই অঞ্চলে বিশৃঙ্খলা থাকে, অরাজকতা থাকে এবং সহিংসতা থাকে। যে আপনি যদি বিদ্যমান ব্যবস্থা থেকে ইসলামী ব্যবস্থাতে যেতে চান, তাহলে আপনাকে অবধারিতভাবে অরাজকতার একটা পর্যায়ে পার করতে হবে। চতুর্থ পয়েন্ট হলো নেটওয়ার্ক ইফেক্ট, এবং এই পয়েন্টটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপসংহার পাওয়া যায়। প্রথমটা হলো, বর্তমান বিশ্ব ব্যবস্থা একটা স্বতন্ত্র নেটওয়ার্ক এবং ইসলামী ব্যবস্থা একটা স্বতন্ত্র নেটওয়ার্ক, একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী, এবং বর্তমান বিশ্ব ব্যবস্থা ইসলামী ব্যবস্থা গড়ে তোলার যে কোনো প্রচেষ্টায় বাধা দিবে। দ্বিতীয়টা হলো, নতুন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে বিদ্যমান নেটওয়ার্কের বাইরে, অর্থাৎ যেসব অঞ্চলে আধুনিক বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ সবচেয়ে কম, যেগুলোতে মডার্নিটির প্রভাব সবচেয়ে কম, সেখানে ইসলামী ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং তৃতীয় পয়েন্টটা হলো, সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেম পরিবর্তনের যে কোনো চেষ্টা আলটিমেটলি ওই সিস্টেমকে শক্তিশালী করে। সিস্টেমের মধ্যে গেলে আপনাকে সিস্টেমের বিভিন্ন অবস্থান মেনে নিতে হয়। ব্যক্তিগতভাবে মানুষ এই সিস্টেম থেকে শিক্ষা, স্কিলস, অভিজ্ঞতা অর্জন করতে পারে, কিন্তু সার্বিকভাবে এই সিস্টেমের ভেতরে ঢুকে আপনি কখনো বিকল্প একটা সিস্টেম তৈরি করতে পারবেন না, বরং এই ধরনের সব চেষ্টা বিকল্প সিস্টেম তৈরির কাজটাকে দীর্ঘায়িত করবে। আর পঞ্চম পয়েন্ট হলো যে ইসলামী ব্যবস্থা কোনো ইউটোপিয়া না। ইসলামী ব্যবস্থা তৈরি হলে সবকিছু এখনের চেয়ে আরো অনেক ভালো হয়ে যাবে, সব নিখুঁত হয়ে যাবে, এটা ভুল ধারণা। বরং বস্তুবাদী মাপকাঠিতে, ভোগবাদী মাপকাঠিতে চিন্তা করলে জীবনযাত্রার মান সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আসবে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন দিক থেকে অবস্থা আরো প্রতিকূল হওয়ার সম্ভাবনা বেশি, যদিও ইনশাল্লাহ সময়ের সাথে সাথে এগুলোর উন্নতি হবে। তবে সেই ক্ষেত্রেও মডার্নিটিতে যে ধরনের জীবনযাত্রা তৈরি হয়েছে তা সেখানে পুরোপুরি থাকবে কিনা, সেই লাইফস্টাইল সেখানে পুরোপুরি টিকায় রাখা যাবে কিনা, এটা আমরা জানি না, এবং এরকম ধরে নেওয়ারও কোনো কারণ নাই। এই হলো আমাদের 5টা পয়েন্ট। আমরা প্রথমে বলছিলাম ইসলামের বিজয়, উম্মার পুনরুত্থান, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের মধ্যে যে ধরনের ভুল ধারণাগুলো কাজ করে, তার মধ্যে 2 ধরনের ভুল ধারণা নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথমটা ছিল বাস্তবতা সম্পর্কে ভুল ধারণা। তা আমরা এতক্ষণ যে 5টা পয়েন্টে আলোচনা করলাম, এগুলো হলো বাস্তবতা নিয়ে ভুল ধারণা। এবার আমরা আলোচনা করব মুসলিম উম্মার ইতিহাস নিয়ে এমন কয়েকটা ভুল ধারণা, যেগুলো আমাদের চিন্তাকে গোলক ধাঁধার মধ্যে আটকে রাখে।